জানেন, কিছু কিছু কবিতার মধ্যে এমন এক শক্তি থাকে যা একটা গোটা ইতিহাসকে জীবন্ত করে তুলতে পারে। আজ আমরা ঠিক তেমনই একটা বাংলা কবিতার গভীরে যাব, যার প্রত্যেকটা শব্দ বসন্তের আনন্দের আড়ালে একটা জাতির সংগ্রামের গল্প বলে। চলুন আজ সেই রহস্যময় জগতে একটু ঢুমেরে আসি। ফাল্গুন মাস নামটা শুনলেই কি মনে হয়? বসন্ত, তাই না? নতুন প্রাণের স্পন্দন, চারপাশে রঙের ছোড়াছড়ি। কিন্তু ভাবুন তো, যদি কোনো কবিতায় এই ফাল্গুন মাসকে রক্তের রঙে রাঙানো হয়। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? ঠিক এই বিরোধাভাস বা কন্ট্রাডিকশনটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তো কোন কবিতার কথা বলছি আমরা? এই কবিতাটার নাম হলো ফাগুন মাস, আর এটি লিখেছেন আমাদের সবার পরিচিত প্রখ্যাত কবি ও চিন্তাবিদ হুমায়ুন আজাদ। তো কবিতাটা যখন শুরু হয় তখন কিন্তু বসন্তের সেই চেনা আনন্দের সুরটা পাওয়া যায় না, বরং এর প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে জড়িয়ে আছে একটা গভীর বিষণ্ণতা, একটা রহস্য। চলুন সেই সুরটা একটু কান পেতে শোনার চেষ্টা করি। দেখুন, একদিকে কবি বলছেন ফাল্গুন হল ভীষণ হাসি মাস, মানে জীবনের মাস, কিন্তু ঠিক তারপরেই আবার বলছেন এটা একটা দুঃখী মাস। এই যে একই সাথে হাসি আর কান্না, এই দোলাচলটাই কিন্তু কবিতাটাকে একদম অন্য একটা লেভেলে নিয়ে গেছে। আর এই রহস্যটা না আরও গভীর হয় যখন আমরা পড়ি পাথরের স্তূপ আবারও ওঠে কেঁদে, কিংবা সবুজ শাড়ির আঁচল জলে, অথবা বুকের উপরে গ্রহণ নামে। কি সাংঘাতিক ছবিমেজ, তাই না? এই শক্তিশালী রূপকগুলো কিন্তু একটা গভীর শোকের দিকেই আঙুল তুলছে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে এতগুলো শক্তিশালী শব্দ, এগুলোর আড়ালে আসলে কি অর্থ লুকিয়ে আছে? চলুন এবার ডিটেকটিভের মতো এক এক করে এর রহস্যটা ভেদ করা যাক। চলুন শুরু করি এই লাইনটা দিয়ে, পাথরের স্তূপ আবার উঠে কেঁদে। একটা পাথরের স্তূপ কাঁদছে? আচ্ছা, কি এই পাথরের স্তূপ? কেনই বা সে কাঁদবে? আসলে এই পাথরের স্তূপ কোনো সাধারণ পাথর বা পাহাড় না। এটা হলো আমাদের শহীদ মিনার, সেই স্মৃতিস্তম্ভ যা আমাদের মহান শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে। এরপর আসে আরেকটা ভীষণ মর্মস্পর্শী লাইন, ফাগুন মাসে মায়ের চোখে জল। ভাবুন একবার, এই ছোট্ট একটা লাইনের মধ্যে দিয়ে কবি যেন হাজারো মায়ের না বলা কষ্ট, তাদের বেদনাকে তুলে ধরেছেন। আর সম্ভবত সবচেয়ে আলোড়ন তোলা, সবচেয়ে ধাক্কা দেওয়ার মতো লাইনটা হল, ফাগুন মাসে রক্ত লেগে আছে। মানে বসন্তের মাসে পথে রক্ত। কেন? কোত্থেকে এলো এই রক্ত? তাহলে প্রশ্নগুলো এখন একদম পরিষ্কার। এই শোকটা কিসের? কাদের রক্তে সেদিন রাজপথ ভিজেছিল? এই প্রশ্নগুলোর উত্তর পেতেই কিন্তু আমাদের ইতিহাসের একটা বিশেষ অধ্যায়ে ডুব দিতে হবে। আসলে এই সব প্রশ্নের উত্তর কোনো কল্পনার জগতে নেই, লুকিয়ে আছে আমাদের ইতিহাসেরই এক রক্তাক্ত অধ্যায়ে। আর ঠিক সেই ইতিহাসটাই এই কবিতাকে অমর করে রেখেছে। কারণটা খুব সহজ। এই কবিতায় কবি যা যা লিখেছেন সেগুলো শুধু সুন্দর সুন্দর রূপক বা মেটাফার নয়, এগুলো হলো স্মৃতি, একটা গোটা জাতির সম্মিলিত স্মৃতি। এই স্মৃতিগুলো আমাদের ফিরিয়ে নিয়ে যায় ১৯৫২ সালে, আমাদের মহান ভাষা আন্দোলনের সময়। তখন কি হয়েছিল? তৎকালীন পাকিস্তানের শাসকরা আমাদের মুখের ভাষা, বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু বাংলার সাধারণ ছাত্র জনতা সেটা মেনে নেয়নি। তারা নিজেদের মাতৃভাষার সম্মান রাখার জন্য পথে নেমেছিল, রুখে দাঁড়িয়েছিল, আর ভাষার জন্য নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিল। এবার কি ছবিটা পরিষ্কার হচ্ছে? কবিতার শুরুতে আমরা যে পাথরের স্তূপের কথা বলেছিলাম, ওটা আর কিছুই নয়, এটাই সেই শহীদ মিনার। ভাষা আন্দোলনের সেই বীর শহীদদের সম্মান জানাতেই এটা তৈরি। আর তাই যখন কবি বলেন ওটা কাঁদছে, তার মানে আসলে পুরো জাতি কাঁদছে। তাহলে এবার আমরা এক এক করে মিলিয়ে দেখতে পারি। কবিতায় যে বলা হয়েছে পথে লেগে থাকা রক্ত, ওটা ছিল মিছিলে গুলিবিদ্ধ হওয়া ছাত্র জনতার আসল টাটকা রক্ত। আর মায়ের চোখের জল, ওটা ছিল সেই সব মায়েদের চোখের জল যারা ভাষার জন্য নিজেদের বীর সন্তানদের হারিয়েছিলেন। সবকিছু এখন মিলে যাচ্ছে, তাই না? তো যিনি এত পাওয়ারফুলভাবে শব্দের মধ্যে দিয়ে ইতিহাসকে এভাবে জীবন্ত করে রাখলেন, সেই মানুষটা সম্পর্কে তো একটু জানা দরকার, তাই না? চলুন এবার আমরা কবি হুমায়ুন আজাদ সম্পর্কে কিছু কথা জেনে নিই। হুমায়ুন আজাদ ছিলেন এক কথায় এক বিরল প্রতিভা। ১৯৪৭ সালে বিক্রমপুরে তার জন্ম। তিনি একাধারে ছিলেন একজন ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, মানে কি না ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে জ্ঞানচর্চায় তো অবদান রেখেছেনই, আবার তার লেখা দিয়ে মানুষের মনকেও নাড়া দিয়েছেন। ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান, যা তার প্রতিভারই একটা স্বীকৃতি।
দুঃখজনকভাবে 2004 সালে মহান চিন্তাবিদ আমাদের ছেড়ে চলে যান। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এতগুলো বছর তো পেরিয়ে গেল, এখনও কেন এই কবিতাটা বা এই ফাল্গুন মাসটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কেন এটা আজও এতটা প্রাসঙ্গিক? এর কারণ অনেক। প্রথমত, এই কবিতাটা আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগকে অমর করে রেখেছে। দ্বিতীয়ত, এটা আমাদের নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা আর দেশপ্রেমকে সবসময় জাগিয়ে তোলে। আর সবচেয়ে বড় কথা, এটা একটা শোকের মাসকে শুধু কান্নার মাস না রেখে একটা প্রতিরোধ আর গর্বের প্রতীকে পরিণত করেছে। এক কথায় বলতে গেলে ফাগুন মাস হল শিল্পের মাধ্যমে একটা জাতির সংগ্রামকে বাঁচিয়ে রাখার একটা অসাধারণ উদাহরণ। শেষ পর্যন্ত যদি এক কথায় বলি, তাহলে এই কবিতাটা আসলে একটা শ্রদ্ধাঞ্জলি। সেই সব বীর মানুষদের প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি যারা নিজেদের জীবন দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র নিজেদের ভাষায় কথা বলার অধিকারটুকু রক্ষা করার জন্য, নিজেদের কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে দেখুন, এই একটা কবিতা আমাদের কি দারুণভাবে দেখিয়ে দিল শিল্পকলা কিভাবে একটা জাতির ইতিহাস, তার সংগ্রাম, তার বিজয়কে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেয়। এবার না হয় একটু ভাবা যাক আমাদের নিজেদের সংস্কৃতি তার শিল্পকলার মাধ্যমে, সে গান হোক বা কবিতা বা অন্য কিছু, ঠিক কোন গল্পগুলোকে এভাবে বাঁচিয়ে রেখেছে।